তোমরা শিশুতোষ কাব্য সম্পাদনা, এটা পত্রিকা, ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, যেটা লাগবে সেটা দিয়ে দিয়েছি আমি। কণিকা, আচ্ছা আরেকটা কথা মনে রেখো, এই যে আমাদের যে রণসঙ্গীত আছে না, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল, চল চল চল, এটা আনন্দময়ীর আগমনে দেখো। হ্যাঁ, এটা সবগুলো এখানে আছে। কবিতা মনে রাখার, কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি, কামাল পাশা, এগুলো একদম বেশি দেয়া আছে, এত দরকার নেই। জসিমউদ্দিন তার এই যে কাব্যগ্রন্থগুলো এখানে দেয়া আছে, আমি এক নজর দেখাচ্ছি কি কি আছে তোমাদের। শিশুতোষ, বিখ্যাত উপন্যাস এখানে। এখন বাংলা সাহিত্যের কিছু বিখ্যাত আছে, সেটা আমি যাব। তার আগে আগে মুক্তিযোদ্ধার ভাষা আন্দোলন একটু শেষ করে দিই ভাইয়া। ভাষা আন্দোলন দেখো, এই যে দেখো, ভাষা আন্দোলনের প্রথম কবর একটু আগে হয়েছে না বলো, কবর। আর এক ফাল্গুন উপন্যাস হয়েছে কিনা, আরেকটা উপন্যাস আছে আর্তনাদ, এটা হলো শওকত ওসমান, সম্পাদিত গ্রন্থ 21শে ফেব্রুয়ারি, হ্যাঁ 21শে আর কি, এটা হলো 21শে, হাসান হাফিজুর রহমান। কবিতা কাত্যাসিনী, মাহবুব আল চৌধুরী, স্মৃতিস্তম্ভ আছে, 21শে গান আছে, মাগোরা বলে, এগুলো। চলচ্চিত্র জীবন থেকে নেয়া, জহির রেহান। যা পড়াইছি এর বাইরে লাগবে না, সবগুলো লিখতে যাও না কিন্তু, বুঝছো? স্ক্রিনশট দিবা দেখবা। এই যে ভাষান্তরের নাটক কোনটি, কবর, কবর। মুক্তিযুদ্ধ নিয়ে পরে আসতেছি। স্টাফরা কেউ নেই আমাদের আজকে, কবর দেখো। প্রথম কবিতা কোনটি, কাত্যাসিনী, ফাঁসি দেবী নিয়ে এসেছি, 21শের গান, আব্দুল গাফফার চৌধুরী। মাগোরা বলে, আবু জাফর ওবায়দুল্লাহ। চলচ্চিত্র জীবন থেকে নেয়া। মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থে আমরা যাব। এবার একটু দেখো ভাইয়া, দেখো প্রথম নাটক দেখো, উপন্যাসও দেখতে পারো তুমি মুক্তিযুদ্ধ ভিত্তিক। আগে নাটকটা দেখো, নাটক, নাটক। এই যে সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত নাটক আছে, পায়ের আওয়াজ পাওয়া যায়। মুক্তিযুদ্ধ শেষ, মুক্তিযোদ্ধারা গ্রামে ঢুকতেছে, তাদের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, এরকম অবস্থায় যেটা লেখা হয়, এটা হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কার নাটক? সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। ঠিক আছে, যদি আসে কোন প্রেক্ষাপটে তিনি এটা লিখছেন, এটা হলো মুক্তিযুদ্ধের শেষ দিকের ঘটনা বলে তিনি রচনা করছেন। পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যায় নাটক, এটা কার? সৈয়দ শামসুল হক, সৈয়দ শামসুল হক। কুড়িগ্রামের জলেশ্বরী তারা জন্মগ্রহণ করেছিলেন, নাটক। তার এগুলো কি দেখো, তার অন্যান্য, আর এর বাইরে যারা নাটক লিখছেন এটা দেখো মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটা হলো বকুলপুরের স্বাধীনতা, নাটক কিন্তু এগুলো। বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার, স্বাধীনতা আমার, তাহলে কি কি, বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার, স্বাধীনতা, ওকে, 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 ওকে। তারপরে দেখো, কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, এটা হলো মমতাজ উদ্দিন আহমেদ, মমতাজুদ্দিন আহমেদ। তাহলে দেখো নাটক,
নাটক হলো পায়ের আওয়াজ পাওয়া যায়, সৈয়দ শামসুল হক, বকুলপুরের স্বাধীনতা, স্বাধীনতা আমার স্বাধীনতা, কিসা ও শঙ্খচিল, এগুলো হলো মমতাজউদ্দিন আহমেদ, মমতাজউদ্দিন আহমেদ। স্যার বর্ণসুর একটা আছে, বলো, বর্ণসুর সুর লাগবে? মমতাজউদ্দিনের। আচ্ছা শোনো, এর বাইরেও মুক্তিযুদ্ধ ভিত্তিক অজস্র নাটক রচিত হয়েছে। আমি যাচ্ছি, গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিলাম। আমি পিপিডিতে আছে, সব লেখাতে গেলে অনেক সময় লাগবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস দেখো, প্রথম উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস হলো একদম সবার আগে, যেটা মুক্তিযুদ্ধ পর শুরু হওয়ার পর্বে রচিত হয়েছে, রাইফেল রুটি আওরাত। রাইফেল রুটি, রাইফেল রুটি আওরাত, এটা হলো আনোয়ার পাশা, আনোয়ার পাশা। আচ্ছা, এর বাইরেও যে উপন্যাসগুলো হয়েছে দেখো, সৈয়দ শামসুল হক লিখেছেন নিষিদ্ধ লোবান উপন্যাস, কিন্তু এটা নিষিদ্ধ লোবান। এর বাইরে কি বাংলা সাহিত্যে বিখ্যাত কোনো উপন্যাস আছে? আচ্ছা মুক্তিযুদ্ধ শেষ করি, তারপরে দেখো। আর যদি সম্ভব হয় 50টা গ্রন্থের নাম লিখে দেবো আজকের, এর বাইরে আর কোনোদিন কোনো পরীক্ষা আসবে না, যদি সময় হয় আমি লিখে দেবো, সময় থাকলে, আর নাহলে ওটা তার বিপরীত আলোচনা করবো। নিষিদ্ধ লোবান, সৈয়দ শামসুল হক, এটা কি লিখছে দেখো, এটা হলো সৈয়দ শামসুল হক। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক আরো কটা উপন্যাস দেখো, নেকড়ে অরণ্য, কেউ কি বলতে পারবা এটা কার? নেকড়ে অরণ্য কেউ কি বলতে পারবা? শওকত ওসমান। নেকড়ে অরণ্য। এবার দেখো জলাঙ্গি, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, শেখের সম্বরা, নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য, জলাঙ্গি, জলাঙ্গি, শেখের সম্বরা। এটা কে বলতো? নিষিদ্ধ লবণ, সৈয়দ শামসুল হক। আর নেকড়ে অরণ্য, জলাঙ্গি, শেখের সম্বরা, এগুলো আরো আছে। দুই সৈনিক, দুই সৈনিক, আরেকটা আছে খুব বিখ্যাত, জাহান্নাম, জাহান্নাম অতি বিদায়। বুঝছো? জাহান্নাম, জাহান্নাম হইতে পারবো না তোমরা, এগুলো আসলে বিদায়। এগুলো সব শওকত ওসমান লিখেছেন। ওনার প্রকৃত নাম কি জানো? শেখ আজিজুর রহমান। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান, বা শওকত ওসমান নামেই তিনি পরিচিত। শওকত ওসমান। এবার একটা বইয়ের নাম দিব, শুরুতেই বলবা, বাট ওনার আরো বই আসবে, কিন্তু ওই শুরুটাই বলতে হবে এই বইটা রচিত কে। উপন্যাস কিন্তু এগুলো সব এখন যেটা লিখছি উপন্যাস, সরি। অনিল বাগচির একদিন, কে লিখছে এই উপন্যাসটা রচিত কে বলতো? অনিল বাগচির একদিন, পারবে না? এটা হলো হুমায়ুন আহমেদ, অনিল বাগচির একদিন। এবারে দেখো না আরেকটা, এটা দিয়ে চলচ্চিত্র হয়েছে, আগুনের পরশমণি। যদি আসে আগুনের পরশমণি, চলচ্চিত্রটা রচিত কে? অবশ্যই বলবো হুমায়ুন আহমেদ, ঠিক আছে। আবার আগুনের চলচ্চিত্র উপন্যাসী রচিত কে? উপন্যাসী আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। পরশমণি 1971, নামই হলো 1971, ঠিক আছে। আরো আছে এর বাইরে, তবে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। হুমায়ুন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাস নাম কি বলতো? দেয়াল। তাহলে এইটুকু একটু দেখো ভাইয়া, এরপর এক নজর একটু ঘুরে আসি মুক্তিযুদ্ধ আর কি কি আছে। আর 3-4টা বই আছে খুবই গুরুত্বপূর্ণ। 71-এর দিনগুলো, 71-এর ডায়েরি, আমি বীরঙ্গনা বলছি, বুঝছো? 71-এর দিনগুলি কে লিখছেন? জাহানারা ইমাম।
71 ডায়েরি সুফিয়া কামাল। আমি বীরঙ্গনা বলছি, এটা হলো নীলিমা ইব্রাহিম। এই নীলিমা ইব্রাহিম হাজব্যান্ড হলেন আবার এই যে বারডেমের যিনি প্রতিষ্ঠাতা ইব্রাহিম সাহেব, এই যে বাংলাদেশে যত ডায়াবেটিস হসপিটাল রয়েছে। 71-এর দিনগুলি, 71-এর ডায়েরি। আমি বীরঙ্গনা বলছি, অর্থাৎ অঙ্গনওয়াড়ী নারী, আমি বীর নারী বলছি। নীলিমা ইব্রাহিম, জাহানারা ইমাম, 71 ডায়েরি, সুফিয়া কামাল। তাহলে 71-এর দিনগুলি, এটা কে লিখছেন? এটা হলো জাহানারা ইমাম। 71-এর ডায়েরি, এটা লিখেছেন সুফিয়া কামাল। আর আমি বীরঙ্গনা বলছি নীলিমা ইব্রাহিম, নীলিমা ইব্রাহিম। স্যার সবগুলোই কি উপন্যাস? না, এগুলো একটা উপন্যাস না ভাইয়া, এটা স্মৃতি কথামূলক গ্রন্থ, এগুলো সব তিনটেই। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আবারও বলতেছি, দিনগুলি আর ডায়েরি একাকার হয়ে গেলে তুমি বিপদে পড়ে যাবা। এবার বোর্ডের দিকে তাকাও, তোমাদের কাজ আছে কিন্তু। বেশি আসলে কি হবে দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ। এই যে নাটক একটু আগে দেখাইছি, সৈয়দ শামসুল হক, ভাইরাস পাওয়া যায়, মওদুদ আহমেদের কি চাও সংকোচিল, বক্কুরপুরের স্বাধীনতা, বর্ণচোরা দেয়া আছে এখানে, এটা তোমরা ইস্যু পাইছো। আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত নাটক আছে রক্ত গোলাপ, রক্ত গোলাপ কে লিখছেন? আলাউদ্দিন আল আজাদ। উপন্যাস দেখো, ওই যে শওকত ওসমানের কি কি, জলাঙ্গি 2 সৈনিকরা অন্য জাহান্নামী দেবিতায়, আনাবসা রাইফেল উঠে আওরাত, শেষ পর্যন্ত নিষিদ্ধ লোবান। আর লাগবে না, নীল ধ্বংস এগুলো লাগবে না, যেটা যেটা দিয়েছি এটা স্ক্রিনশট দিতে পারো, এগুলো পাবে, এখন লিখতে হবে না। হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, এটা খুবই বিখ্যাত, জ্যোৎস্না ও জননীর গল্প। ওইটা লিখে নিবা, তখন লিখিনি আমি, এখানে আছে বলে পিপিডিতে, জ্যোৎস্না ও জননীর গল্প, সূর্যের দিন। এর বাইরে যেটা লিখেছিলাম অনিল বাক্সির একদিন, 1971, গেল এটা। সর্দার বিদ্যাস্তরদের ঢেউ, হাঙ্গর সেলিনা হোসেনের, এটা লাগবে। এই যে হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, এটা একটু লিখে রাখো, হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, এই উপন্যাসটা লাগবে, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন। এর বাইরেও আছে, যুদ্ধ আছে ওনার, ইন্দ্রজোরক মিলানের, কালো ঘোড়া, রাবেয়া খাতুন, ফেরারি সূর্য, এগুলো গুরুত্বপূর্ণ। তবে ওই যেটা বললাম, হাঙ্গর নদী গ্রেনেড, সেলিনা হোসেন, এটা তোমাদের যে কোনো পরীক্ষা থেকে প্রশ্ন খুলে এসেছে। ক্লিয়ার? এই যে হাজারো ইনফরমেশন রয়েছে, এগুলা রাবেয়া খাতুন, 71 নিশান, রিজিয়া রহমান। আচ্ছা, জীবন আমার বোন, এটা বিসিএস আসছিল, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, জীবন আমার বোন। এটা সব লিখতে হবে না, এক নজর দেখে নাও। এর কিছু প্রবন্ধ আছে, 71 বিজয় গাথা, মেজর রফিকুল ইসলাম, লক্ষ্য পরিমাণে পরিমায়, মেজর আব্দুল জলিল, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। এ সার্চ ফর আইডেন্টিটি, বুঝছো? মেজর জেনারেল সুখান্ত সিং, দি লিবারেশন অফ বাংলাদেশ, ডক্টর আমি বীরঙ্গনা বলছি, সেলিনা হোসেন, 71 ঢাকা। স্মৃতি, আমি বিজয় দেখেছি, আমার একদম 71 দিনগুলো, যেখানে 71 ডায়েরি দেখো, সুবিয়া কামলাই মতো লিখছি। ফেরারি ডায়েরি, আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র, হাসান হাফিজুর রহমান। সম্বন্ধে গ্রন্থ কোনটাই? বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, হাসান হাফিজুর রহমান। এখন একটা কথা বলি, গল্প গ্রন্থ, মুক্তিযুদ্ধ লাগবে না, গল্প 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 গল্প। কাব্যগ্রন্থটা লাগবে, বন্দি শিবির থেকে নিজ বাসভূমে, এটা হলেন শামসুর রহমান। এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ, বন্দি শিবির থেকে নিজ বাসভূমে, দুটির রচয়িতা শামসুর রহমান। এবার বন্দি শিবির থেকে কলকাতা থাকা অবস্থায় লেখা, এটা যুদ্ধের শুরু দিক থেকে।
বন্ধুশিল্পে কে লিখছেন? শামসুল হক, শামসুর রহমান। এখন মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু প্রশ্ন আছে, দেখাবো এক নজর প্রশ্নগুলা। দেখো, এই সার্চ ফর আইডেন্টিটি বইটির লেখক কে বলতো? মেজর আব্দুল জলিল। এই মাত্র দেখলা, বাট এটা বোঝানোর জন্য প্রশ্নগুলো কি কি লাগবে। এবং আমি আবারও বলি, তোমাদের যেটা লাগবে 10ম গ্রেড থেকে, এর বাইরে আর লাগবে না আশা করি। এর বাইরে আর কোনো দিন কোনো গ্রন্থ আসবে না যতদিন নতুন কোনো আপডেট না হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। চিলেকোঠার সেপাই, এটা অবশ্য ভাষা, এই যে ওই যে 69 গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে আখতারুজ্জামান ইলিয়াসের। 71 দিনগুলি একটা প্রবন্ধ গ্রন্থ, জাহানারা ইমাম। ঠিক আছে। আর পায়রাস পাওয়া যায় কাব্য নাটক 71 নিয়েই, এটা হলো সৈয়দ শামসুল হকের। প্রথম গ্রন্থ কোনটি? তাই হচ্ছে, কিন্তু মূলত লিখিতটা আসলে রাইফেল রটি আওরাত, আর প্রকাশিত হয়েছে জাহান্নাম হইতে বিদে, আর কিছু না। লিখিত হলো রাইফেল রটি আওরাত, প্রকাশিত জাহান্নামে নদী। হাঙ্গর নদী গ্রেনেডের রাশি থেকে সেলিনে আছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কাঁটাতারের প্রজাপতি, জাহান্নাম হইতে বিদায়। হ্যাঁ, এটা ঠিক আছে, জাহান্নাম হইতে বিদায়। এটা হলো ওই যে শরণার্থী শিবিরের যে অবস্থাটা দেখছে সেটা। রাইফেল রটি আওরাত। এটুকু ক্লিয়ার তোমাদের? হ্যাঁ বলবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এর বাইরে আমরা আজকে চরিত্র সব তো লাগবে না, চরিত্র ছদ্মনাম উপদ এখানে আছে, আমি লেখাইলে লেখাইতে পারি, কিন্তু তাতে কি হবে জানো? অনেক সময় চলে যাবে। বেশ কিছু গ্রন্থর নাম আসবে তোমাদের, বুঝছো? বাংলা সাহিত্যের বিখ্যাত কিছু গ্রন্থ নাম আসবে, বিখ্যাত কিন্তু উপন্যাস আসবে। ঠিক আছে। আচ্ছা, আমি এটা ধরেই পিপিটি ধরে আলোচনা করি, একটু মজাটা একটু কম হবে। তো হবে, খেয়াল রাখবা, বইয়ের নামটা লিখবা পাশে, এটা লিখবা। দেখো, সরি, যেমন এই যে আব্দুল্লাহ, এটা বিভিন্ন পরীক্ষা আসছে। আব্দুল্লাহ ব্র্যাকেটে উপন্যাস, বিখ্যাত কিছু বই বাংলা সাহিত্যের যেটা প্রশ্ন আসে। কাজী ইমদাদুল আব্দুল্লাহ কে লিখছেন? আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো উপন্যাস, লিখছেন কাজী ইমদাদুল হক। কাজী ইমদাদুল হক। তাহলে আব্দুল্লাহ কাজী ইমদাদুল হক উপন্যাস, কিন্তু গেল এটা। 2 নম্বরে যাবা। 2, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস হলো, এগুলো লাগবে না কিছুই, একটি কালো মেয়ের কথা। এইটা হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। কালো মেয়ের কথা হাইপেন দিয়ে লিখবা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 2। আর যদি বলো না স্যার আমি দিয়ে লিখবো, ওই স্ক্রিনশট দিয়ে রাখবো, তাও করতে পারো তুমি। তাহলে একটি কালো মেয়ের কথা, এটি একটু উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক আমাদের, এটা কে লিখছেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এর বাইরে যেগুলো আছে, দাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, ত্রয়ী উপন্যাস, এগুলো তোমাদের আর লাগবে না। আমি একদম শর্ট করে দিচ্ছি, তুমি চাইলে পড়বা, বাট এটা শর্ট করে দিচ্ছি। এটা লাগবে, দেখো এই যে আনোয়ারা, প্রেমের সমাধি না আসলে হবে আনোয়ারা। আনোয়ারা, এটা লিখছেন নজিবুর রহমান রত্ন। আনোয়ারা নজিবুর রহমান সাহিত্য রত্ন। ঠিক আছে ভাইয়া? আনোয়ারা উপন্যাসটি রচয়িতা, এগুলো উপন্যাস কিন্তু, নজিবুর রহমান সাহিত্য রত্ন। হাতে রাখা কয়েকটা গ্রন্থর নাম আমি টানামি আমার মতো করে লিখে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি পিপিডি অনুযায়ী আসুক, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা দেখো, একটা বই বারবার আসে, একটা বই, এই যে হুমায়ুন কবিরের নদী ও নারী উপন্যাসটা বারবার, সরি, উফ, এই যে নদী ও নারী বারবার আসে হুমায়ুন কবির। এই যে বেনের মেয়ে, বণিকের মেয়ে, এটা ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, যিনি চর্যাপদ আবিষ্কার করেছিলেন, জানো? তোমাদের মনে আছে তো? চর্যাপদ কে আবিষ্কার করেছেন? হরপ্রসাদ শাস্ত্রী, তার বিখ্যাত উপন্যাস। বটতলা উপন্যাস আসতে পারে, না আসতে পারে, তবে এটা বানানটা ভুল হয়েছে, রাজিয়া খান হবে। বটতলা উপন্যাস, রাজিয়া খান, দেখতে পারো তুমি। জীবন আমার বোন, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা হলো স্যার, উত্তম পুরুষ। বলবো না।
কখনো কখনো আসছে উত্তম পুরুষ, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ, তুমি চাইলে পড়বা রশিদ করিম, কিন্তু আমি একবারে টু দা পয়েন্টে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি দাগ দিয়েছি। সেই হিসেবে তো এটা রাহু চন্ডালের হার, এটা রাহু চন্দ্র, সেটাও আছে, অলিক মানুষ হতে পারে, যে কোনোটা আসতে পারে, বাট আমি গুরুত্বপূর্ণ গুলো তোমার জন্য সিলেক্ট করেছি ভাইয়া। তাহলে একটা দাগ দিয়ে নাও, শীটটা থাকলে অথবা স্ক্রিনশট দিয়ে নাও, সব লিখতে হবে না, লিখতে গেলে অনেক সময় লেগে যাবে, অথবা রেকর্ড দেখে দেখে পড়ে ফেলতে পারবো। এই যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, বেনের মেয়ে উপন্যাসের রচয়িতা থেকে হরপ্রসাদ শাস্ত্রী, উত্তম পুরুষকে লিখছেন রশিদ করিম, আনোয়ার উপন্যাসটা কি ধরনের গ্রন্থ, এটা উপন্যাস, তিতাস একটি নদীর নাম, এটা মনে থাকে যেন অদ্বৈত মল্ল বর্মনের বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম। যদি এসে লাল সুলুকে লিখছেন, লাল সুলুক সৈয়দ ওয়ালি উল্লাহ, লাল সুলুকে সৈয়দ ওয়ালি উল্লাহ, ঠিক আছে, বিখ্যাত নাটক। এবার শোনো, বাংলা প্রথম, তাহলে ক্লাসিক্যাল উপন্যাসগুলো আসছে এখানে। এবার দেখো, শেষের কবিতা কে লিখছেন, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, উপন্যাস শেষ লেখা কি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য, ওরা যখন রাইটার আলোচনা হয়েছে এই জন্য সবাইকে আনা হয় না। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হলো তারাচরণ শিকদারের, প্রথম নাটক হলো তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, প্রথম 1852 সালে, অর্থাৎ অর্জুন কিভাবে সুভদ্রাকে অপহরণ করেছিল এই কাহিনী নিয়ে হলো ভদ্রার্জুন। তাহলে 1852 সালে বাংলা সাহিত্যে প্রথম নাটক রচনা করেন তারাচরণ শিকদার, এটা ভদ্রার্জুন। তার আগে অবশ্য 1795 খ্রিস্টাব্দে রুশ নাট্যকার হ্যারাসিম লেবেদভের ডিসগাইজ এবং লাভ ইজ দ্য বেস্ট ডক্টর, এদেরই অনুবাদক নিয়ে বাংলা নাটকটার যাত্রা শুরু হয়। তাহলে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন প্রথম নাটক। আর একই একই বছরের দুটি কিন্তু 1852, যোগেশ চন্দ্র গুপ্ত লেখেন কীর্তিবিলাস। তাহলে তার প্রথম নাটক বাংলা সাহিত্যে তারাচরণ শিকদারের ভদ্রার্জুন, কে লিখছেন বলতো, তারাচরণ শিকদারের ভদ্রার্জুন। আর যোগেশ চন্দ্র গুপ্ত লিখছেন কীর্তিবিলাস। সময় থাকলে আমি কাহিনী শোনাইতে পারতাম, তাহলে তোমাদের ভালো লাগতো। এই নাটকটা প্রায় আসে। সিরাজউদ্দৌলা নাটকটা কে রচনা করেছেন, সিরাজউদ্দৌলা, সিকান্দার আবু জাফর। সিরাজউদ্দৌলা নাটকটি রচিত থেকে সিকান্দার আবু। মামুনুর রশিদ, ওরা কদম আলী আসতে পারে, আব্দুল আল মামুন সুবচন নির্বাসনে, আনিস চৌধুরী মানচিত্র আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু তোমরা একবার পড়ে নিবা। একটু কাহিনী শুনাইতে গেলে অনেক সময় লেগে যায় ভাই, আমি আবার বলতেছি। বাংলাদেশের রচিত প্রথম নাটক কোনটি, ভদ্রার্জুন, কে লিখেছেন, তারাচরণ শিকদার। দেখো ভদ্রার্জুন। সুবচন নির্বাসনে কে, আব্দুল্লাহ আল মামুন, নাটকটি রচয়িতা। মানচিত্র নাটকটি রচিত আনিস চৌধুরী। বাংলাদেশের একজন প্রখ্যাত নাটকের মামুনুর রশিদ, আব্দুল মান্নান, শহীদুল্লাহ কায়সার, আবুল হোসেন, উপরে মামুনুর রশিদ, বিখ্যাত নাট্যকার। ওরা কদম আলী, কে লিখছেন, মমতাজ আহমেদ স্যার, না, মামুনুর রশিদ, ইব্রাহিম খলিল, ওবায়দুল মামুনুর রশিদ। স্বাধীনতা ও স্বাধীন নাটকের রচিত থেকে শামসুর রহমান, মমতাজুদ্দিন আহমেদ, মমতাজুদ্দিন আহমেদ, আর কেউ না। বিখ্যাত সাহিত্য বিষয়ক গ্রন্থ, অর্থাৎ এই যে ধরো ইতিহাস নিয়ে যেটা রচিত হয় না, এটা সাহিত্য। ও, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে যে সাহিত্য নিয়ে যে সাহিত্যের ইতিহাস যেটা রচিত হয়েছে, বাংলা ভাষার সাহিত্য বিষয়ক প্রথম প্রস্তাব হলো পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, প্রাচীনতম গ্রন্থ হয়। আর বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ হলো বঙ্গভাষা ও সাহিত্য, ডক্টর দীনেশচন্দ্র সেন, ঠিক আছে। বাকিগুলো এক নজর দেখে যাবা, পড়া দরকার নেই এটার। প্রথম ইতিহাস কে রচনা করেন, প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ, এর আগে পণ্ডিত রায় ন্যায় রত্ন লিখেছেন, তো পূর্ণাঙ্গ হলো ডক্টর দীনেশচন্দ্র সেন, এই জন্য বারবার ওনার নামটি আসে। ইতিহাস, বঙ্গভাষা ও সাহিত্য, কে, ডক্টর দীনেশচন্দ্র সেন। ইতিবৃত্ত কে লিখছেন, ইতিবৃত্ত আব্দুল হাই। ডক্টর শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম কি, এই মাত্র দেখছি বাংলা সাহিত্যের কথা। ভাষান্ধার প্রথম নাটক হলো কবর, মুনির চৌধুরী। আমি একবার বলি, 1952 সালের ভাষান্ধারের প্রেক্ষাপটে 1953 সালে জেলে বসে মুনির চৌধুরী কবর নাটকটি রচনা করে, এটি জেলখানায় মঞ্চস্থ হয়। আবার তোমাদের কিছু হচ্ছে প্রতীক ধরে বুঝে নেয়। শওকত ওসমান তার কৃতদাসের হাসি উপন্যাসটির জন্য পাকিস্তান সরকারকে দিয়ে আদমজী পুরস্কার লাভ করে। পুরস্কার প্রদান করার পর দেখো সরকারের তাদের বিরুদ্ধে লেখা।
ঠিক আছে, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি, এগুলো তো গেল, কবর, এগুলো নিয়ে আর ঝামেলা নাই। তাহলে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এগুলো শেষ বিখ্যাত গ্রন্থ। হ্যাঁ, মুক্তিযুদ্ধ গেল, সার্চ ফর আইডেন্টিটি। এবার সাহিত্যিকদের কিছু ছদ্মনাম উপাধি আছে, এক নজর একটু দেখে নাও। একটা কথা বলি, দীনবন্ধু মিত্র নাম শুনছো? দীনবন্ধু মিত্র জানো? উনি স্কুলে গেছিলেন, স্কুলে গেলে পরে ওনার নাম ছিল কিন্তু, দীনবন্ধু মিত্রের নাম ছিল কি জানো? দীনবন্ধু মিত্রের নাম ছিল গন্ধর্ব নারায়ণ মিত্র। স্কুলে গেছে, বন্ধুরা বলতো গন্ধ গন্ধ, এই জন্য নিজে নাম পাল্টে রাখলেন দীনবন্ধু মিত্র। তারপরে তোমার দেখো, এই যে এটা তার হলো কি, মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম এ নেটিভ। এ নেটিভ, এই ছদ্মনামে তিনি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটা অনুবাদ করেছিলেন। তারপরে শোনো তোমরা, ও এরকম করো না, একটু তো পড়তেই হবে রে ভাই, যদি বলে এত পড়া। তারপরে দেখো, কবি শামসুর রহমানের ছদ্মনাম হলো মজলুম আদিব, বাট নাগরিক কবিতার উপাধি। মুক্তিযুদ্ধের সময় এই ছদ্মনামে কিছু লিখছিলেন। তাহলে আমি শর্ট করে দিই পড়াটা, এত ভয়ই হয়। ও, ওইটা ওই পারে কেন, এটার আগেই পারে। স্যার সুকুমার সেন কি? সুকুমার আসতেছি, এবার আসো ভাইয়া, এই যে এটা লাগবে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লাগবে। ওনাকে কোন কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল? সংস্কৃত কলেজ থেকে, মাত্র 19 বছর বয়সে। তাকে বাংলা গদ্য রীতির জনক বলা হয়, বাংলা গদ্যের জনক বলা হয়। তার প্রকৃত নাম, তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন। তার মূলত নাম হলো ঈশ্বরচন্দ্র শর্মা, পারিবারিক উপাধি বন্দ্যোপাধ্যায়, আর তার পুরো হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে। তারপরে বাংলা গীতি কবিতার ভোরের পাখিকে বিহারীলাল চক্রবর্তী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় সাহিত্য সম্রাট, বাংলা স্কট, কারণ পাশ্চাত্যের সাহিত্যিক ঔপন্যাসিক ওয়াল্টার স্কটের রোমাঞ্চধর্মী উপন্যাস অবলম্বনে বাংলায় প্রথম তিনি রচনা করেন রোমান্টিক উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো, অর্থাৎ উপাধি হলো অপরাজেয় কথাশিল্পী। আর তার ছদ্মনাম কি জানো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি বলতো? অনিলা দেবী, অনিলা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, কে বলতে পারবে? আচ্ছা, আরেকটা কথা শোনো, বাংলা নারী জাগরণের অগ্রদূত কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত, কিন্তু বাংলা নারী জাগরণের কবি নবাব ফয়জুন্নেসা। বাংলা নারী জাগরণের অগ্রদূত হলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, আর নারী জাগরণের কবি হলেন নবাব ফয়জুন্নেসা। এটা মনে রেখো। এই যে সেলিম আল দিন নাট্যাচার্য, বিখ্যাত নাটক কি জানো ওনার? নেমেসিস। এই নাটকটা বারবার ভিন্ন পরীক্ষা আসছে। নেমেসিস নাটকটি রচয়িতা থেকে সেলিম আল দিন। সেলিম আল দিনের বিখ্যাত নাটক কোনটি? নেমেসিস। তারপরে আমি আমার মতো পড়াতে পারতাম, যে একজন বাদ পড়ে যেতে পারতো মুখস্থ থেকে। এবার দেখো, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হলো কবি কঙ্কন, উপাধি মুকুন্দরাম চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছিলেন, গুরুদেব বলেছিলেন মহাত্মা গান্ধী, আর বিশ্বকবি বলেছিলেন, ওদের নাম না জানলেও চলবে, বুঝছো, পাদ্রি লং সাহেব, তাকে বিশ্বকবি। আর কবিগুরু উপাধি দিয়েছিলেন তাকে ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়, ব্রাহ্ম বান্ধব উপাধ্যায়। তো এটা মাইকেল মধুসূদন দত্ত বলে দত্ত কুলোদ্ভব কবি, তবে তিনি বাংলাদেশের প্রথম বিপ্লবের কবি বটেন। বিপ্লবে না এসে বিদ্রোহী আসলে তাই দিবা। ঠিক আছে, বিদ্রোহী কবি কে? কাজী নজরুল ইসলাম। পল্লী কবি জসীমউদ্দিন। আর জীবন দাসের উপাধিগুলো কি কি দেখো? প্রকৃতির কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, শুদ্ধতম কবি। জীবন দাসের উপাধিগুলো কি কি? তিমির হননের কবি, নির্জনতার কবি, ধূসরতার কবি, প্রকৃতির কবি, শুদ্ধতম তার উপাধি। মার্ক্সবাদী কবি বলে বিষ্ণু থেকে সুকান্ত ভট্টাচার্যকে বলে কিশোর কবি। ইসলামী রেনেসার কবি হলেন ফারুক আহমেদ। ফারুক আহমেদকে বলে ইসলামী রেনেসার কবি। সুকান্ত ভট্টাচার্যকে বলে কিশোর কবি। মাত্র 21 বছর বয়সে তিনি মারা যান। তার পৈতৃক নিবাস হলো গোপালগঞ্জের কোটালী পাড়াতে। যদি আসে সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়? গোপালগঞ্জের কোটালী পাড়াতে। আর কিন্তু তিনি জন্মেছিলেন কলকাতা কালীরঘাটে, কলকাতা কালীরঘাটে। গেল। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। কবি শামসুর রহমানকে নাগরিক কবি বলা হয়। তবে আধুনিক যুগে নাগরিক কবি হিসেবে পরিচিত সমর সেন। সমর সেনকে নাগরিক কবি বলা হয়। এই হলো মোটামুটি উপাধি।
ঠিক আছে, গেল এই গেল উপদ্বীপ। তাহলে বাংলা সাহিত্যের মনে রাখবা, আমি 3টি ইনফরমেশন দেবো, এটা লিখতে হবে না, শোনো। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সব্যসাচী হলো যার দুই হাত সমান তালে চলে, অথবা সাহিত্যের সকল শাখায় তিনি সমান দক্ষতার সাথে বিচরণ করেছেন। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের পর একমাত্র বুদ্ধদেব বসুকে সার্থক সব্যসাচী লেখক বলা যায়। তবে আব্দুল মান্নান সৈয়দ এবং সৈয়দ শামসুল হক সব্যসাচী লেখক হিসেবে পরিচিত। বাংলা সাহিত্যের প্রথম সব্যসাচী লেখক। এবার দেখো বাংলা সাহিত্যের প্রথম কি বিদ্রোহী কবি হলেন ইসমাইল হোসেন সিরাজি। বাংলা সাহিত্যের প্রথম বিপ্লবের কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তবে বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম। তাহলে যদি অপশনে ইসমাইল সিরাজি না থাকে, তাহলে অবশ্যই মাইকেল মধুসূদন দত্তকে দিবা। বাংলাদেশের প্রথম বিদ্রোহী ইসমাইল সিরাজি, প্রথম বিপ্লবের মাইকেল। আর বিদ্রোহী কবি হিসেবে সর্বাধিক খ্যাতি লাভ করেছেন কাজী নজরুল ইসলাম। কিন্তু প্রথম বিদ্রোহী হিসেবে ইসমাইল হোসেন সিরাজির নাম না থাকলে তো মাইকেল দিবা। মাইকেল যেটা করেছেন বিপ্লব করেছেন, পরিবর্তন ঘটাইছেন। আর ইসমাইল হোসেন সিরাজি যেটা করেছেন, দেখো প্রথম বিদ্রোহ করেছে ইংরেজদের বিরুদ্ধে, অনল প্রবাহ বাদ হয়ে গেছে, তিনি জেলও খেটেছেন। এটা বিদ্রোহী আর বিপ্লবের মধ্যে তফাৎ। বাংলাদেশের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। কবি সমর সেনকে নাগরিক কবি বলা হয়। আর আধুনিক যুগে সর্বশেষ নাগরিক হিসেবে পরিচিত কবি শামসুর রহমান, পরিচিত কিন্তু বলেছে। এই তো গেল মোটামুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। স্যার আমরা পরীক্ষায় কার নাম দিব, মনে করেন যে 3 জনের নামে আসলে আমরা কার নাম দিব? এটা খুব ভালো করে শুনবো, আমি এর মধ্যে সব পড়ার মধ্যে সব বলে ফেলছি। প্রথম কে, পরে কে, সব এখানে বলা আছে ভাইয়া। একদম পুরো ব্যাখ্যা বিশ্লেষণ সব বলে ফেলছি ভিতরে, ঠিক আছে। প্রথম কে? ইসমাইল সিরাজি। প্রথম বিপ্লবের কে? স্যার মাইকেল। এই যে নাগরিক আধুনিক কবির কথা বলছি। তা প্রথম নাগরিক কবি আসলে কে? ভারতচন্দ্র রায়গুণাকর। আধুনিক যুগে কে নাগরিক হিসেবে পরিচিত? সমর সেন। আর বাংলাদেশের নাগরিক হিসেবে সর্বাধিক পরিচিত কে? শামসুর রহমান। প্রশ্নের ধরন সহ কিন্তু আমি আলোচনা করে গেছি আলোচনার ভিতরে। ওকে ভাইয়া, ভিতরে আলোচনা আছে। প্রশ্ন ধরন বুঝে আনসার করো, ধরনটা বোঝানো সবচেয়ে জরুরি। এবং এর মধ্যে বলেছি প্রথম কে, বর্তমান সময় কে। এবার দেখো, এই যে মাইকেল 2টা ছদ্মনাম ব্যবহার করেছিলেন, এই নেটিভ একটা টিমোথি পেন পয়েম, এগুলো ছদ্মনাম। ছদ্মনাম টেক্সার ঠাকুর, তার উপাধি হলো ডিফেন্স অফ বেঙ্গল। মীর মশাররফ হোসেন ছদ্মনাম গাজী মিয়া। এই 3টে দাগ দিয়ে না যাবে না। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম হলো টিমোথি পেন পোয়েম, আর এ নেটিভ। তারপর বলেছি প্রেসিডেন্টের ছদ্মনাম হলো টেক্সার ঠাকুর। মীর মশাররফ হোসেন ছদ্মনাম হলো গাজী মিয়া। কায়কবাদের প্রকৃত নাম মোহাম্মদ কাজিমাল কুরেশি। মোহাম্মদ কাজিমাল কুরেশি কায়কবাদের ছদ্মনাম। রবীন্দ্রনাথ 9টা ছদ্মনাম ব্যবহার করেছিলেন, এর মধ্যে বিখ্যাত হলো ভানুসিংহ ঠাকুর। ঠিক আছে। প্রমথ চৌধুরীর ছদ্মনাম হলো বীরবল। বীরবল হলো সম্রাট আকবরের দরবারে বিদূষক যারা হাসি ঠাট্টা আনন্দের দরবারকে মজিয়ে রাখতেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী। অনিলা দেবী। বঙ্কিমচন্দ্রের ছাত্রের নাম হলো, শরৎচন্দ্র হলো অনিলা দেবী, বঙ্কিমচন্দ্র হলো কমলাকান্ত, যেটা কমলাকান্তের জবানবন্দি, কমলাকান্ত দত্ত। বনফুল ছদ্মনাম লিখতেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। যাযাবর এটা দেখে নিতে পারে বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়। নীললোহিত সনাতন পাঠকের হলো সুনীল গঙ্গোপাধ্যায় ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম হলো পরশুরাম। তোমরা কাজী নজরুলের ধূমকেতুটা তখন বলছিলা, আমি ধূমকেতু না লিখে দিয়ে নুরু নুরুল এগুলো লিখে দিছি। মৌমাছি ছদ্মনাম হলো বিমল ঘোষ। মৌমাছি হলো বিমল ঘোষ। জহির রায়হানের প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ। শেখ যেটাকে শওকত ওসমান, তারই হলো শেখ আজিজুর রহমান। তার ছেলে বর্তমান শিক্ষামন্ত্রী কিন্তু নওফেল, শওকত ওসমানের ছেলে। তোমাদের যে কোনো একটা ছোটখাটো পরীক্ষা আসতে পারে। রকুনুজ্জামান দাদাভাইকে লিখতেন রকুনুজ্জামান খান দাদাভাই। অশোক সৈয়দ, আব্দুল মান্নান সৈয়দ, সেলিম আল দিন, মঈনুদ্দিন আহমেদ প্রকৃত নাম এগুলো। এই ছিল মোটামুটি তোমাদের টোটাল আয়োজন। যেখান থেকে জিজ্ঞেস করবা এইটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। স্যার, তাহলে আজকে তো আমাদের বাংলার শেষ ক্লাস, এরপরে কি কোনো এক্সট্রা ক্লাস দেওয়া হবে? এখন তোমরা নিজেরা বাংলা নিজ দায়িত্বে ভাইয়া পড়বা। সব এখানে আছে, সব পিপিডি আছে, নিজ দায়িত্বে পড়বা। আমি আবার বলি, বাংলা সাহিত্যের কয়েকটা বিখ্যাত গ্রন্থের নাম, রাইটার, সময় পাইলে বইটা পড়বা, না হলে নাই। যেমন ধরো দেয়াল। এই যে দেয়াল, দেয়াল উপন্যাসটা কে লিখছেন? হুমায়ুন আহমেদের সর্বশেষ প্রকাশিত উপন্যাস দেয়াল, এটা খেয়াল রাখবা। এই যে নন্দিত নরকে, এই যে নন্দিত নরকে,
এটা কার উপন্যাস? হুমায়ুন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাস। রাইটার যখন আলোচনা হয়েছে এই জন্য আর কিছু বলি নেই। তোমার প্রথম এই যে আলালের ঘরের দুলাল, প্রেমচাঁদ মিত্র, এটা খেয়াল রাখবে, আলালের ঘরের দুলাল। এই দেখো, মানে আলালের ঘরের দুলাল। আমি আমার মতো পড়াতে পারতাম, কিন্তু আমি চাইছি পিপিডিটা তোমাদের বললাম না, দুলাল, আলালের ঘরের দুলাল, বুঝছো? প্রেমচাঁদ মিত্র। তুমি খেয়াল রাখবা এর বাইরে ওই যে শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর, শেষের কবিতা তুমি অবশ্যই খেয়াল রাখবে ভাইয়া, শেষ লেখা। এই দেখো শেষ লেখা, এটাও রবীন্দ্রনাথ ঠাকুর, বুঝছো? তারপরে শেষের কবিতা, শেষ লেখা। এই যে তুমি দেখো যে কোনো জায়গা থেকে বিখ্যাত বিখ্যাত গ্রন্থগুলো আসতে পারে। এবার তোমার আসতে পারে দুর্গেশ নন্দিনী, তোমরা এটা পারবা আসলে। এই দেখো দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী। তোমার আসতে পারে কপাল কুণ্ডলা, বঙ্কিমচন্দ্রের, দুটেই বঙ্কিমচন্দ্রের, কপাল কুণ্ডলা। তোমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ উপন্যাস, হ্যাঁ কোনটা জানো তোমরা? পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়। পারবা না আসলে বলো তো ভাইয়া, এগুলো পারবা কিনা বলো? পদ্মা নদীর মাঝি। তোমার আসতে পারে এই যে একটু আগে যেটা বললাম, লাল সালু, লাল সালু। তোমার আসতে পারে, এটা হলো সৈয়দুল্লাহ। তোমার আসতে পারে তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, নদীর নাম। বিখ্যাত উপন্যাস, আরো দুইটা বিখ্যাত উপন্যাস আছে, যা লেখি তার বাইরে। একটা হলো জননী, শওকত ওসমান, জননী শওকত ওসমান, বুঝছো? তারপরে যে একটু আগে যেটা বললাম যে শওকত ওসমান তার কৃতদাসের হাসি উপন্যাসের জন্য পাকিস্তান সরকার কর্তৃক আদমজি পুরস্কার লাভ করে। পুরস্কার প্রদান করার সরকার দেখলো তাদের ভেতর জননী। আর একটা বিখ্যাত উপন্যাস হলো সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক, সূর্য দীঘল বাড়ি, আবু ইসহাক। আর যেটা ওখানে দেখাইছি সেটা এই জন্য আর লিখি নেই, নদী ও নারী, দেখো এটা বারবার আসে, হুমায়ুন কবির। এই গ্রন্থগুলোর নাম প্রায় বিভিন্ন পরীক্ষা দেখবা। তুমি দেখো সঞ্চিতা, এই যে সঞ্চিতা কাজী নজরুল ইসলাম, বর্ণ একটা কম, নজরুল যুবক মানুষ। আর সঞ্চয়িতা, এই যে সঞ্চয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল এই গ্রন্থটা রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন। কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে সঞ্চিতা বা সঞ্চয়িতা প্রচলিত অর্থে কোনো কাব্যগ্রন্থ নয়। অনেকগুলো কাব্য গ্রন্থ থেকে বাছাই করা শ্রেষ্ঠ কবিতার সংকলন হলো সঞ্চিতা বা সঞ্চয়িতা। একেবারে নখ দর্পণে ভাই, পড়ার কোনো বিকল্প নেই। এটা ভালো চাকরি হতো, একটু তো পড়তে হবে ভাই। এখন তুমি যদি বলো এত পড়া, আগেই ভয় পেয়ে যাওয়া হবে, বলো? ঠিক আছে। পদ্মা নদীর মাঝি, এর বাইরে আছে ওই যে দুইটা নাটক, নেমেসিস। এই দেখো এটা বারবার আসছে বিভিন্ন, নেমেসিস, নেমেসিস গ্রিক দেবতা, নেমেসিস, নুরুল মোমেন। আর এর বাইরে দুইটা নাটক আছে, একটু একটু আগে এই মাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক, পায়ের আওয়াজ পাওয়া যায়, আওয়াজ পাওয়া যায়। ওনার আর একটা বিখ্যাত নাটক আছে জানো, পাওয়া যায়। একটা হলো নুরুল দিনের সারা জীবন। দেখো নুরুল দিনের সারা জীবন, এটা কে লিখছে বলতো? নুরুল দিনের সারা জীবন, এদিকে সে শামসুল হক। ঠিক আছে, তাহলে এই গ্রন্থগুলো শেষ মুহূর্তে আমার একটা মনে হচ্ছিল, তো তাই আমি এটা দিয়ে দিলাম, বুঝছো? শ্রেষ্ঠ উপন্যাস শ্রীকান্ত, এই যে শ্রীকান্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শ্রীকান্ত, বুঝছো? এটা খেয়াল রাখবা। আর বিখ্যাত হলো পদ্মা নদীর মাঝি, সবচেয়ে জনপ্রিয় শ্রীকান্ত। আর বাংলা সাহিত্যের সর্বাধিক পঠিত উপন্যাস হলো বিষাদ সিন্ধু, মীর মশাররফ হোসেন। পারবা না আসলে বলো, সত্যি করে বলো তো ভাইয়া, এটা পারবা কিনা? হ্যাঁ বলো, বিষাদ সিন্ধু স্যার পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মীর মশাররফ হোসেন। তাহলে এই ছিল ইনশাআল্লাহ। ক্লাসিক্যাল গ্রন্থগুলো, ঠিক আছে না ভাইয়া? দেয়াল আর যা পড়াইছি এর বাইরে এগুলো একটু দেখিনি এক নজর, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন কয়েকটা পড়া ধরবো। এই যে বলো, এই যে মেঘনাদ বধ, এই কাব্যটি রচিত করো তো, মেঘনাদ বধ কাব্য। মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা পারো তো তোমরা, মাশাআল্লাহ। তাহলে আর তোমাদের আটকাবে কে? আচ্ছা একটু কঠিন ধরে ধরবো, একটা কঠিন ধরে, কঠিন থেকে গুরুত্বপূর্ণ বাট কঠিন ধরবো কিনা, এই এখন না বলে সবাই। স্যার স্যার আমি একটা ধরেন ম্যাথ ধরেন। দেখছেন? আচ্ছা, চন্দ্রদ্বীপের উপাখ্যান উপন্যাসটি রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল গাফফার চৌধুরী, একটু খেয়াল রাখে ভাইয়া। এটা আর আর দুই তিনটা বইয়ের নাম দিই, যদি কমন পড়ে যায় তোদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে ভাই, প্লিজ। চন্দ্রদ্বীপের
উপাখ্যান, স্বর্ণদ্বীপের উপাখ্যান, উপাখ্যান, হ্যাঁ? এটা আব্দুল গাফফার চৌধুরী। ওনার একটা বিখ্যাত চলচ্চিত্র আছে, বুঝছো? এটা বিখ্যাত চলচ্চিত্র আছে, পলাশী থেকে ধানমন্ডি। এটা পলাশী থেকে পলাশী থেকে ধানমন্ডি, হ্যাঁ। এটা ওনার বিখ্যাত একটি চলচ্চিত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরে। আর কয়েকটা চরিত্র লাগবে তোমাদের, কয়েকটা, এর বাইরে কয়েকটা চরিত্র দেখো। এই যে চরিত্র, এই যে অপু দুর্গা, তোমরা পারবা, পথের পাঁচালী। তারপর ইন্দ্রনাথ শ্রীকান্ত, এই যে দেখো ইন্দ্রনাথ শ্রীকান্ত উপন্যাসের। তারপরে এটা শ্রীকান্ত উপন্যাসের। অপু দুর্গা পথের পাঁচালী, এই যে অপু দুর্গা, এই যে পথের পাঁচালী দুর্গা। এই যে দরিয়া বিবি, শওকত ওসমানের জননী উপন্যাসে, বুঝছো? দরিয়া বিবি। তারপরে আরেকজন আছে, যে বাংলাদেশের উল্লেখযোগ্য মা, বুঝছো? দরিয়া বিবি। আরেকজন আছে কি জানো? জয়গুণ আবু ইসাকের সূর্য দিগল বাড়ি উপন্যাসে বিখ্যাত চরিত্র জয়গুণ। এই চরিত্রগুলো একটু মনে রেখো। উর্মিলা শর্মিলা দুই বোন, লাবণ্য অমিত রায় শোভনলাল কেতকী রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের, বুঝছো? তারপরে দুর্গেশ নন্দিনী উপন্যাসের, ভ্রমর রোহিণী গোবিন্দলাল কৃষ্ণকান্ত রুইল। তারপরে ঠকসাসা মতিলাল বাঞ্ছারাম বাবু পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। এগুলো একটু, এই কয়েকটা চরিত্র, ক্লাসিক্যাল কয়েকটা চরিত্র একটু খেয়াল রেখো, ঠিক আছে? তারপরে আর দুটা বইয়ের নাম না, আদু ভাই আছে না, আদু ভাই। এই আদু ভাই চরিত্রটির সৃষ্টাকে জানো? আবুল মনসুর আহমেদ, আদু ভাই। আর ওনার দুইটা বইয়ের নাম মনে রাখবা, আবুল মনসুর আহমেদের। আর বঙ্গবন্ধুর যেটা লাগবা, মনে রাখবা, এই যে দেখো রাজবন্দির, এই যে দেখো কারাগারের রোজনামচা। এটা কি বলতো? কারাগারের রোজ, এটা কি? অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী লাগবেই, এটা মনে রাখবা, আত্মজীবনী, হ্যাঁ। আর এটা হলো কারাগারের রোজনামচা, রোজনামচা, এটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বুঝছো? কারাগারের রোজনামচা। আর একটা হলো, আর দুইটা বই বলেছিলাম আবুল মনসুর আহমেদের, এই দুটো খেয়াল রেখো, স্টার দিয়ে রাখলাম। আমার দেখা, ওইখানে যা আছে তার বাইরে আর কিছু কয়েকটা বই দিয়ে দিলাম আর কি। আমার দেখা রাজনীতির 50 বছর। আরেকটা হলো শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, তাহলে আমার দেখা রাজনীতির 50 বছর আর শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু, এই গ্রন্থ দুটি রচয়িতা থেকে আবুল মনসুর আহমেদ। পারা যাবে না? তাহলে আমি টানা মোটামুটি চেষ্টা করলাম যা যা আসতে পারে, গুরুত্বপূর্ণ এটা। তাহলে আর আজকে তোমাদের বাংলা আমার শেষ ক্লাস, তো কত কথাই তো বলি ক্লাসের মধ্যে, হ্যাঁ। না, ওটা নয়াছি না হলে চলবে, আমার দেখা নয়াছি, বুঝছো? না হলে চলবে, বঙ্গবন্ধুর দেখলেও দেখতে পারো একবার, আমার দেখা নয়াছি, এটা বঙ্গবন্ধু। আমার কিন্তু গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিচ্ছি, দেখা নয়া চিন। আরে ভাইয়া, আমরা তো তোমাদের সাথে বেশ কিছু ক্লাস হয়েছে আমার, তো এই ক্লাসগুলো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ করতে। তো হয়তো কোনো ক্লাসে আমরা একটু ধমক দিয়েছি, কোনো ক্লাসে ভালো কথা বলেছি, কখনো মন্দ বলেছি। তো যদি কোনো কারণে ত্রুটি বিচ্যুতি হয় বা স্যারের প্রতি কোনো অভিযোগ বা মান থাকে, ক্ষমা করে দিবা, হ্যাঁ। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, যে ভালো একটা জায়গায় যাও, সফল হও, সফল হলে দেখা হবে ইনশাল্লাহ কোনো না কোনো জায়গায়, ইনশাল্লাহ পরিচয় দিও সেক্ষেত্রে, ঠিক আছে? আর যেহেতু ভার্চুয়ালি ক্লাসে, যে তোমাদের সবাইকে আমি দেখিও নাই, ভালো করে চিনি নাই, কিন্তু ধর অফলাইন হলে করবেন। আর 2024 সবার জন্য সুখময় হোক। এই বছরে যেন ভালো কিছু খবর হয়, যারা বিয়ে করেনি তাদের জন্য বিয়ে হয়ে যায়, যারা ভালো একটা চাকরি পাওয়া দরকার চাকরি হয়ে যায়, যারা মা হতে যাচ্ছে বাবা হতে যাচ্ছে তাদের জন্য একটা ভালো সন্তান হয়, এই পারিবারিক দাম্পত্য জীবন সুখের হয়। এই দোয়াগুলো রইলো তোমাদের জন্য ইনশাআল্লাহ, একজন গুরু স্যার হিসেবে। একটু কথা ছিল। ভাইয়া, স্যার এই যে একটা মেসেজ দিছি আপনাকে, দেখছেন? এই যে শেষে যেটা, কোনটা ভাইয়া বলো? মেসেজটা আবার দিলাম, একটু দেখেন। না, এখন আর কাহিনী শোনাবো না ভাইয়া। না, কাহিনী না, জাস্ট একটু কথা বলার ছিল, সেটা হলো তো তুমি যে, তোমার তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবে? হ্যাঁ নাম্বারটা আমি একটু বলে দেই। না না না, বলো না। ইংলিশ যে লাস্ট ক্লাসটা হয়েছে, ওইখানে কমেন্টে নাম্বারটা দেয়া আছে, জাস্ট ওখান থেকে সংগ্রহ করলেও হবে। ঠিক আছে, তুমি কি বেড়াতে যাবা তসলিমার ওখানে? জি স্যার,
দাওয়াত? হ্যাঁ দেব স্যার। আচ্ছা তসলিমা আপু, তোমার কক্সবাজার কোনখানে? কক্সবাজার আপনার রামুতে আর কি। ও, বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কথা বলে ওই যে ভাইয়া যে তোমার নাম্বার চাচ্ছে, তো নাম্বারটা তোমার দিল, নক না না, দিয়ে বলছে আমার তুমি- নাম্বার দিব, তার নাম্বার লাগবে না। ও আমি তসলিমা আপুকে বলতেছি যে ক্লাস নিয়ে সমস্যা না, এই জন্য আমাদের একটা নাম্বার দিতে চাইছিলাম। স্যার যেহেতু নিতে যাচ্ছে না, আমি আমাদের লাস্ট যে ইংলিশ ক্লাসটার কমেন্টে নাম্বারটা দিয়ে দিয়ে দিতেছি। আপনি নাম্বারটা হোয়াটসঅ্যাপ করেন। তাহলে সবাই ভালো থেকো। তসলিমা আপু শুনছেন? হ্যাঁ জি শুনছে জি। শুনছে। আল্লাহ হাফেজ।